Before I start my class now, please give your attendance. তোমরা তোমাদের নাম এবং আইডি নাম্বার লিখে ফেলো. You will have 1 minute to do that. Chat box তোমাদের নাম এবং আইডি লিখো. সবাই সবার নাম এবং আইডি চ্যাট বক্সে লিখে ফেলো. আমরা যেহেতু ক্লাস শুরু করছি দেরিতে, তোমরা জয়েন করছো দেরিতে, আমরা হয়তো ক্লাস 2:50 পরেও এক্সটেন্ড করব. তবে নেক্সট টাইম তোমার খেয়াল রাখবে 2টার মধ্যেই তোমরা সবাই এসে থাকবে, এবং 2:05 মধ্যেই যারা অ্যাটেন্ড করবে তারাই অ্যাটেন্ডেন্স পাবে, বাকি এগুলো অ্যাটেন্ডেন্স পাবে না কেউ. তারা অ্যাডমিট হয়তো করতে পারে, অ্যাটেন্ডেন্স পাবে না. আজকে আমি অ্যালাউ করছি 2:10 পর্যন্ত. এক মিনিট পরে স্টার্ট. ওকে, যারা অ্যাটেন্ডেন্স এখন লিখেছো অলরেডি, আমি সবার অ্যাটেন্ডেন্সটা এখন নিয়ে নেব. বাকি যারা পড়ে আসবে তারা পড়েই থাকবে. বাকি যারা এখন আসছে তাদের অ্যাটেন্ডেন্স হবে 2:10 বাজে, but they will get the admitted to participate in the lecture anyway. It's not a problem. So start recording, share the screen. আমরা আজকে আলোচনা করব মেথডের সেকেন্ড পর্ব নিয়ে. লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম রিসার্চ মেথড কি এবং সায়েন্টিফিক রিসার্চ মেথডের যে স্টেপসগুলো সেটা আলোচনা করেছিলাম. আমরা দেখেছিলাম হোয়াট ইজ রিসার্চ প্রবলেম, তারপরে হাইপোথিসিস কি এবং হাইপোথিসিস কিভাবে তৈরি করতে হয়, তারপরে লিটারেচার রিভিউ কাকে বলে, কিভাবে করতে হয়. লিটারেচার রিভিউ করার পরে আমরা ডেটা কালেকশনের যে রিসার্চ ডিজাইন এবং কালেক্টিং অ্যানালাইসিস ডেটা কিভাবে করতে হয় সেগুলো আলোচনা করেছিলাম. সেখানে আমরা কিছু মেথডস এর কথাও বলেছিলাম, কোশ্চেনারের কথা বলেছিলাম, ইত্যাদি ভিত্তিতে কিভাবে রিসার্চ ডেটা কালেক্ট করতে হয়, অ্যানালাইজ করতে হয় বলেছিলাম. আমরা ডেটা অ্যানালাইসিস সফটওয়্যারের কথা বলেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল মেথডের কথা বলেছিলাম. তারপরে আমরা আলোচনা করেছি যে এই যে এগুলোর ভিত্তিতে তুমি যে ডেটা পেলে সেটা অ্যানালাইজ করলে এবং ফাইন্ডিংসগুলো লিখলে, লেখার পরে তুমি তোমার কনক্লুশনটা দিচ্ছ, কনক্লুশনে তুমি কিভাবে লিখছো সেটাও আমরা বলেছি, যে সম্পূর্ণ রিসার্চকে তুমি 3 লাইনে আগে সামারাইজ করে তোমার তারপর রিসার্চ ফাইন্ডিংস এর যে রিসার্চের যে অবজেক্টিভস গুলো ছিল, যে বিষয় নিয়ে তুমি গবেষণায় যে বিষয়গুলো দেখার চেষ্টা করেছো, মেইন যে বিষয়ে, সেটা আন্ডারে অনেক কোশ্চেন থাকতেই পারে. তো সেগুলোর অবজেক্টিভস তুমি রিস্টেট করবে, করার পরে সেগুলো অ্যাচিভ করতে পেরেছো কিনা, তোমার ফাইন্ডিংস সাপোর্ট করেছে কি করেনি, সেগুলো প্রতিটা অবজেক্টিভস আন্ডারে কিছু কথা বলতে হবে সেগুলো. এবং যদি যে জায়গায় নেগেটিভ কিছু আসছে সেটা লিমিটেশন থাকলে সেই লিমিটেশন কেন হয়েছে সেগুলো তোমাকে স্টেট করতে হবে, বা লিমিটেশন কি ছিল. তারপরে রিসার্চে তোমার রিকমেন্ডেশন কিছু আসবে, যদি উত্তরণের কোনো পন্থা থাকে বা কি তুমি দেখেছো প্রেক্ষিতে সলিউশন কি আসতে পারে ইত্যাদি কথাগুলো বলার পরে তারপরে বলেছিলাম যে তোমরা মেনশন করবে যে ফিউচার ডিরেকশন অফ দ্য রিসার্চ. এই রিসার্চটা ইন ফিউচার
এই জাতীয় রিসার্চ বা এই রিলেটেড ফিল্ডে রিসার্চ করতে হলে কোন কোন এরিয়ায় করা যেতে পারে বা কিভাবে করা যেতে পারে, বা রেসপন্ডেন্স সাইজ কিরকম হবে, মেথোলজি কিরকম হতে পারে বা ফান্ডিং বা ইত্যাদি বিষয়গুলোর সঙ্গে বিষয়টা কিভাবে রিলেটেড হতে পারে। তুমি যে বিষয়গুলো মনে করো সেটা ফিউচার রিসার্চ ডাইরেকশনের ক্ষেত্রে তুমি এটা এখানে লিখে ফেলবা। তো এইভাবে আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা দেখবো এটারই একটু হচ্ছে আরো একটু ডিপার সেন্সে দেখবো, কিন্তু এই জন্য আমরা দেখছি যে আমরা বলছি রিসার্চ ডাইমেনশন বেসড অন স্টাডি পারপাস। এখন আমি রিসার্চে যদি যে আমার পারপাস থাকে স্টাডি করা, সেটার ভিত্তিতে রিসার্চকে আমরা 3 ভাগে এখানে দেখতে পাচ্ছি: এক্সপ্লোরেটরি, ডিসক্রিপটিভ, এক্সপ্লানেটরি। তোমাদের স্টুডেন্ট এখন আসছে, কিন্তু এদের কারো অ্যাটেন্ডেন্স হবে না, এবং এরপরে থেকে আমি হয়তো তাদেরকে অ্যাকসেপ্টও করবো না। এটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স কম থাকলেও তোমাদের রেজাল্টের ক্ষেত্রে অনেকটা প্রবলেম, এটা তোমাদের বুঝতে হবে। আর সে রেজাল্টের শুধু ফ্যাক্টর না, তোমরা যদি এটা বিষয়ে শিখতে চাও তাহলে তোমাদের শুরু থেকে থাকা উচিত। আর যেহেতু তোমরা অনলাইনে করছো, সো অনলাইনের ব্যবস্থা তোমরা যেহেতু জানোই যে অনলাইনে তোমাদের করতে হবে, সেটার জন্য প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখতে হবে, তাই না? তোমাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। যে বলে না যে কি বয়স হয়ে গেলে নামাজ কালাম পড়বো বা ইত্যাদি হবো, ঠিক হবো, আগে এখন একটু ঘুষ খেয়ে নিই, একটু চুরি বাটপাড়ি করি, তারপরে একটু মিথ্যা কথা বলি, একটু এই কাজ করি, হ্যান ত্যান করি, এগুলো করলে হবে না। মানুষের মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে, তাই না? তো বুদ্ধিমান সেই মৃত্যু আগে প্রস্তুতি গ্রহণ করে। তেমনি তোমরা ক্লাসে জয়েন করবা বা জানোই ক্লাসের যে বিষয়গুলো ঠিক আছে, তো সেটার জন্য তোমার প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে। এখন তুমি দেরি করে আসবা, পরবর্তী দেরি করে আসলে তোমাকে আমি আর অ্যাক্সেস দেবো না, সেক্ষেত্রে তোমার তুমি লসের মধ্যে পড়ে যাবে। যদিও ক্লাস রেকর্ডটা তোমরা হয়তো শুনবে, কিন্তু সেটা সেভাবে শুনতে তো অনেক কিছুই পারবা, ইউটিউব থেকে শুনতে পারবা। যেহেতু ক্লাসে অ্যাটেন্ড করছো না, এটা আমি ধরে দেবো অ্যাবসেন্ট হিসেবে ধরে রাখবো। বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এনিওয়ে, তো আমরা রিসার্চ বলছিলাম এক্সপ্লোরেটরি, ডিসক্রিপটিভ, এক্সপ্লানেটরি। এক্সপ্লোরেটরি কি করছে? এক্সপ্লোর করছে, ইনভেস্টিগেট করছে, রিসার্চ করছে কি বিষয় নিয়ে? কোন একটা সোশ্যাল বিষয়, ফিনোমিনা, মানে সামাজিক প্রপঞ্চ সমূহ নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে। যেমন মনে করো তোমাদের একজনের কথা বলছিলাম যে হয়তো সিরাজগঞ্জের সে ছেলেটা, সে ওমেন রাইট নিয়ে কাজ করতে চায়, বা তুমি সোলার এনার্জি নিয়ে কাজ করছো, সোলার এনার্জি সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা কিরকম সেটা নিয়ে কাজ করতেছো, বা তুমি রিনিউয়েবল এনার্জি নিয়ে পিপুলের ধারণা কি আসছে, বা এনার্জি ট্রানজিশন নিয়ে শিক্ষিত পিপুলরা কিভাবে ভাবছে, বা ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা তাদের কতটুকু নলেজ, বা তারা কিরকম ভাবে দেখছে বিষয়টা, যে এই ট্রানজিশনে আসা উচিত কিনা, তাদের লাভ কি ক্ষতি বা কিরকম হবে, বিভিন্ন বিষয়ে একটা নিয়ে ঠিক করলা, রিসার্চ করবা। এবং কোয়ালিটেটিভ নেচার আমি বলছি, এক্সপ্লোরেটরি রিসার্চ, সেটার কি অবস্থান হয়েছে, তুমি এক্সপ্লোর করছো বা ইনভেস্টিগেট করে তুমি জানতে চাচ্ছ। এক্সিস্টিং ডেটা আছে, কিন্তু তুমি ভাবছো যে এখানে আরো কিছু বিষয়ে জানা দরকার, যেটা এখনো জানার কমতি আছে বা জানা হয়নি। কোয়ালিটেটিভ রিসার্চ সেটা হবে, এবং সেটাকে এক্সপ্লোরেটরি রিসার্চ বলে। সেটার কোয়ালিটেটিভ রিসার্চ বলছে, সেটার নেচারটা হবে কোয়ালিটেটিভ, অর্থাৎ ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বা কালেকশনের ক্ষেত্রে তোমার সার্ভে মেথড না ইউজ করে তুমি ফেস টু ফেস ইন্টারভিউ করতে পারো, KII অর্থাৎ কি ইনফরমেন্ট ইন্টারভিউ করতে পারো, অর্থাৎ যারা সমাজের নেতৃস্থানীয় বা কি পার্সন, তাদেরকে তুমি ইন্টারভিউ করছো, তো এগুলো হতে পারে। তারপরে যারা এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ, তাদের কিন্তু আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। যারা অলরেডি প্রথমে ছিল, আমি অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম 100 জন, তো তাদের অ্যাটেন্ডেন্সই থাকবে, এবং লাস্ট আমি এই নামগুলো আবার শেষে আবার কপি করব, করে তাদেরকে আবার চেক করে দেবো তারা লাস্ট পর্যন্ত ছিল কিনা। সো এখন যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ, তাদের অ্যাটেন্ডেন্স কোনো কাউন্ট হচ্ছে না। এনিওয়ে স্যার, বলো। স্যার আমি কারেক্ট টাইমে স্যার ঢুকছিলাম, কিন্তু স্যার আমি আপনার নেটের প্রবলেমের কারণে আপনার অ্যাটেন্ডেন্সের কথাটা শুনতে পাইনি, যে কারণে স্যার হঠাৎ করে বুঝতে পারলাম যে অ্যাটেন্ডেন্স আপনি কাউন্ট করতেছেন, মাত্র দিলাম। আমি 10 মানে 2:10 পর্যন্ত টাইম দিয়েছিলাম, সো তুমি মিস করে ফেলেছো। স্যার এখানে স্যার হোস্ট স্যার দেখাচ্ছিল, আমরা লেকচারটা কমপ্লিট করি। তোমাদের জন্য লেকচারটা ইম্পর্টেন্ট, লেকচারটা শোনো, পরবর্তীতে কি কথা বলা দরকার সেটা বলবে। এনিওয়ে, তো ডিসক্রিপটিভ রিসার্চের কথা আমি বলছি, যে ডিসক্রিপটিভ রিসার্চ এটা কোনো বিষয়কে ডিসক্রাইব করে, সোশ্যাল ফিনোমিনাকে, এটাকে, এবং ডিসক্রাইবটা হতে পারে যে যে বিষয়টা তুমি দেখছো সেটাকে তুমি এক্সপ্লেন করে উপস্থাপন করছো। তো সেটা মানে কিরকম হয়, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ হয় ক্ষেত্রে। যেমন তুমি কোনো একটা পপুলেশনের এরিয়ায় গেছো, সেখানকার এজ, জেন্ডার, রিলিজন, ওগুলোর তুমি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখতে চাও, যে কত পার্সেন্ট লোকজন শিক্ষিত হয়েছে, তাদের শিক্ষার ক্ষেত্রে অনগ্রসরতার কারণ কি কি, কত পার্সেন্ট সেখানে পার্সেন্টেজ কি কি বললো, তারপর তাদের কয়জন ড্রপ আউটস এবং কয়জন স্কুলে যায় না,
কাদের হচ্ছে হলো স্কুলে শুধু উপবৃত্তি নেওয়ার জন্যই যায়, ইত্যাদি বিষয়গুলো তুমি স্ট্যাটিস্টিক্যাল নিলে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে তুমি এক্সপ্লেন করলা, ফাইন্ডিংস করলা, তুমি পার্সেন্টেজ ইত্যাদি বা বিভিন্ন রকম টেস্ট করার মাধ্যমে তুমি রেজাল্টগুলো নিয়ে আসলে কনক্লুশন তারা করে ফেললা। ক্লিয়ার? এক্সপ্লানেটরি, এবার হচ্ছে এক্সপ্লানেটরি রিসার্চ। এই রিসার্চটা কি করছো তুমি, হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটা এক্সপ্লেন করছো এবং এটার ভিত্তিতে একটা তুমি প্রেডিকশন করছো বা রেজাল্ট দাঁড় করাচ্ছো যে কোনো একটা বিষয় আছে, সেই বিষয়টার মানে কজ কি ছিল, মানে কারণ কি, ওই বিষয়টা যে ঘটেছে সেটার কারণটা কি ছিল পিছনে, এন্ড এবার এটা হচ্ছিল ফলাফলটা কি আসছে। হ্যাঁ, তো তুমি সেগুলো আলোচনা করছো এবং লিঙ্কেজ করার চেষ্টা করছো। এটা স্ট্যাটিস্টিক্যাল মতো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিকটা কাকে বলে, যে স্ট্যাটিস্টিক দ্বারা কোনো বিষয়ের ঘটনা অনুধানের মাধ্যমে যে এখনো আসছে, আসুক সমস্যা নেই, কিন্তু অ্যাটেন্ডেন্স থাকবে। তো এক্সপ্লেনেটরি রিসার্চটার হচ্ছিল যারা এক্সপ্লেন, যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের কথা বলছিলাম, তো এই ঘটনাগুলোর স্ট্যাটিস্টিক বা ডেটাগুলো অ্যানালাইসিস করে এটার মাধ্যমে হচ্ছিল ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, প্রেডিকশন করা হয় যে হ্যাঁ এত পার্সেন্ট এত কথা ছিল, তাদের মধ্যে এগুলো অ্যানালাইসিস করে দেখাচ্ছে তাদের মেনটা এত এরকম বা তারা এই কাজগুলো করবে এবং তাদের হচ্ছে আমি এই কাজ করবো, এইগুলো অ্যানালাইসিস করছি এবং এটার ফলাফলটাই যাচ্ছে, তারা আমরা চিন্তা করতে পারি যে তাদের মধ্যে অধিকাংশ এরকম, অধিকাংশ এই কম পার্সেন্ট এরকম, বা তাদের রিলেশনশিপটা এরকম, বা তাদের এই ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে কি নেই, সেগুলো আমরা স্টাডি করলাম। রাইট? তো ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটিস্টিক্স মধ্যে দেখানো হয়। তোমার ডিটেলস যখন তারা রিসার্চ করতো তখন আরো স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতো তখন তোমরা জানবে সেগুলো। এনিওয়ে, তারপরে আমরা রিসার্চ ডাইমেনশন বেসড অন স্টাডি ইউজ। স্টাডিজটা কোন মানে ইউজ কিভাবে ইউজ হবে সেটার ভিত্তিতে আমরা রিসার্চ কিন্তু ভাগে দেখতে পারি। একটা হচ্ছে বেসিক রিসার্চ, একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ সাথে সাধারণভাবে যে রিসার্চটা হয়ে থাকে টু ডেভেলপ অর টেস্ট থিওরি নলেজ। আমরা যে এক্সিস্টিং নলেজ আছে সেই নলেজের ভিত্তিতে, মনে করো যে আমরা বলছি যে পাতা সূর্যের আলোতে পাতার সাহায্যে গাছ খাবার তৈরি করে। এখন এই বিষয়টা মনে করি একটা এস্টাবলিশ ফ্যাক্ট। আমি এখন একটা বিশেষ প্রজাতির একটা গাছ পেয়েছি এবং সেই গাছটা নিয়ে আমি গবেষণা করে দেখতে যাচ্ছি যে আসলে সেই গাছটা মানে কিভাবে খাদ্য তৈরি করে, সেই আদৌ মানে সূর্যালোক দরকার হয় কি হয় না। মনে করি এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি আর কি। তো তুমি ওই এক্সিস্টিং নলেজটাকে বা থিওরিটাকে তুমি টেস্ট করছো, টেস্ট করে তুমি আবার ওটার যে ফর্মুলা বা ইত্যাদি ল্যাবে কিভাবে নিবা গবেষণা করবে, করার পরে ফাইন্ডিংসটা নিয়ে আসে দেখলা যে ইয়েস অর নো, হাইপোথেসিস অ্যাকসেপ্ট করেছে কি করে নাই, করলে থিওরিটা কি তোমাকে অ্যাকসেপ্ট করেছে কি তোমার রেজাল্ট সাপোর্ট করে নাই, তুমি সেটা নিয়ে আসলা। বাট এক্সিস্টিং যে সোশিওলজিক্যাল থিওরি বা অন্যরকম থিওরি আছে, যেমন ইনোভেশন নিয়ে কাজ করেছি আমি, তো মনে করো যে ইনোভেশন, ডিফিনিশন অফ ইনোভেশন নিয়ে থিওরি দিয়েছেন। এখন সেই থিওরির যে পয়েন্টস গুলো আছে, যে বিভিন্ন সময়ে যে ডিফিউশনটা ঘটে সেই অনুযায়ী তুমি একটা, যেমন মনে করো ফিনল্যান্ডের সোলার এনার্জি নিয়ে কাজ করেছে, সোলার এনার্জির হচ্ছে ওটা কিভাবে এটা করেছে এবং ফিনিশ পিপল তারা হচ্ছে এটা অ্যাকসেপ্ট করছে কিভাবে বা করছে কিরকম, এবং সেটা অ্যাডপশন রেটটা কিরকম, নন অ্যাডপশন সিচুয়েশনটা কিরকম, নন অ্যাডপশন হলে কেন নন অ্যাডপশন রয়েছে, তাদের ইকোনমিক সিচুয়েশন বা ইত্যাদি বিষয়গুলো আমি আলোচনা নিয়ে আসছি, নিয়ে এসে আমি দেখার চেষ্টা করেছি। আচ্ছা, তো এইভাবে থিওরি টেস্ট করা যায়, টেস্ট করার মধ্যে ফাইন্ডিংসটা নিয়ে এসে তোমার ফলাফল দাঁড় করা। অ্যাপ্লাইড রিসার্চ যেটা হচ্ছে প্রায়োগিক বিষয়গুলো, সলভ সোশ্যাল প্রবলেম। এখন আমি ওই রিসার্চটাকে আবার অ্যাপ্লাইড ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ আমি দেখেছি যে কিছু জায়গায় তাদের সুযোগ সুবিধা সবকিছু ছিল কিন্তু তারা আলটিমেটলি অ্যাডপশন করতে দেরি করছে বা করবে বলেছে কিন্তু এখনো করে নাই। তো এই বিষয়টা করবে বলেছে কিন্তু করে নাই। তো এখন এনার্জি টেকনোলজি যেহেতু আমি তৈরি করেছি, কেন? ফর দ্য পিপল। এটা একটা মার্কেট বিষয় থাকবে। এটা যে একটা আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্ট যদি বাজারে বিক্রি না হয়, সেই প্রোডাক্ট আসলে শুধু রিসার্চ অ্যান্ড ইনোভেশন হয়ে থাকবে, সেটার কোনো মানে ফিনান্সিয়াল ওরিয়েন্টেশন নাই, সেটা হচ্ছে পিপল ওরিয়েন্টেশন নাই, সেটা তাহলে জনগণের কল্যাণে আসছে না। তুমি ম্যাস পিপলের কাছে তুমি যদি পৌঁছায় দিতে চাও, সেটা মার্কেট ওরিয়েন্টেশন কি তোমাকে দেখতে হবে ইন জেনারেল আর কি, সেন্সে আমি বলতেছি। আর কিছু যদি হচ্ছে সরকারিভাবে তৈরি করা, যেটা হচ্ছে ম্যাস পিপলের সাধারণ উপকারের জন্য যে ফ্রিলি দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। তারপর গভর্নমেন্ট সেটার জন্য তো অলরেডি এক্সপেন্স করছে জনগণের ট্যাক্স থেকে, রাইট? সো তাহলে আমরা কি বললাম যে এটা বলছে অ্যাপ্লাইড রিসার্চ টু সলভ সোশ্যাল প্রবলেমস। আমি এখন রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এই নতুন একটা ফাইন্ডিংস নিয়ে আসলাম বা নতুন সলিউশন নিয়ে আসলাম। হ্যাঁ, এখন হচ্ছে কি হচ্ছে যে রুরাল এরিয়ায় তাদের হচ্ছে ইলেকট্রিসিটির অভাব এবং হচ্ছে সেখানে ন্যাশনাল গ্রিড সেই পর্যন্ত পৌঁছায় না, একদম রিমোট এরিয়া। সেখানে এখন সলিউশনটা কি হতে হবে? এখন তুমি মনে করো যে রিনিউয়েবল এনার্জি ইউজ করছে, বাংলাদেশের সোলার এনার্জির অভাব নেই, তুমি সেখানে ইউজ করছো, বা হচ্ছে উইন্ড এনার্জি। এখন উইন্ড এনার্জির প্রসপেক্টটা হচ্ছে নর্মাল প্লেসগুলোতে খুব কম, বাতাসের গতি কখন কিরকম থাকে সেটাকে তুমি স্টাডি করে দেখতে হবে এবং এটা মানে ফিজিবল না। কিন্তু সোলার এনার্জিটা মনে করো বাংলাদেশের একটা হচ্ছিল বিশ্ব প্রধান কান্ট্রি এবং হচ্ছিল এখানে মোটামুটি সারা বছরই কম বেশি থাকে।
তার মাধ্যমে ব্যাটারি ইউজ করতে পারছো, ব্যাটারির মাধ্যমে তুমি স্টোর করতে পারছো, আবার হচ্ছে সেটা স্টোর করার মাধ্যমে তুমি লিন পিরিয়ডে অর্থাৎ যখন নাইট চলে আসছে বা খুব আর্লি ইন দ্য মর্নিং when there is no sunlight you can use the stored energy for electrification or other kind of sources or needs, কিংবা তুমি চার্জিং এর জন্য ইউজ করতে যেভাবে ইউজ করতে হয় অ্যাপ্লায়েন্স ব্যবহারের ক্ষেত্রে করতে পারো। তো তুমি এই সলিউশনগুলো নিয়ে আসছো, এটা শুধু আমি এনার্জির ক্ষেত্রে বললাম, সেগুলো সোশ্যাল প্রবলেমসের ক্ষেত্রে হতে পারে, যে তোমার এলাকায় ছেলেমেয়েদের মধ্যে কি ড্রাগ এডিকশন বেড়ে গেছে, কি খুব বেশি লোকজন ট্যাবলেট খাওয়া শুরু করেছে, ট্যাবলেটের আমদানি কিভাবে বিভিন্ন হচ্ছে, বাচ্চাটা কিভাবে টাকা পাচ্ছে, যে তার পিতা মাতা তাকে কিছু স্কুলের টাকা পয়সা দেয় বা পড়াশোনার টাকা পয়সা সেখান থেকে সে সেভ করেছে বা সেটা খরচ করেনি, বা সেই টাকাটা সে ইউজ করছে, বা সে ডেভিয়েন্ট হয়ে গেছে, অর্থাৎ সে ছিনতাই শুরু করেছে বা চুরি শুরু করেছে বা ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করে শুরু করেছে। তো এই প্রবলেমস গুলো নিরসনের পন্থা কি হতে পারে সেটা এখন তুমি স্টাডি করছো। আমাদের স্টুডেন্টরা স্টিল কামিং। এনিওয়ে আমি দেখতে পাচ্ছি নাম্বার, এটার দ্বারা আমি বুঝতে পারছি নতুন কেউ আসলো আর কি, আগে থেকে ছিল। এনিওয়ে তো সোশ্যাল রিসার্চ, হ্যাঁ এখন আরো একজন অ্যাড হলো। সোশ্যাল রিসার্চ এইভাবে প্রবলেমস গুলোর মধ্যে তুমি হচ্ছে সলিউশনটা বের করার চেষ্টা করছো বা একটা সলিউশন দিচ্ছ। তো এই রিসার্চ গুলো আবার তিন ধরনের হতে পারে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারে, ইম্প্যাক্ট ওরিয়েন্টেড এবং ইভালুয়েশন। অ্যাকশনটা কিরকম, যে হচ্ছে হ্যাঁ যেটা সলিউশন নিতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড, যে আমি আর এই প্রবলেমটা করছি, এটা আমি সলিউশন নিতে চাই, এটা অ্যাকশন নিতে চাই। তো সলিউশনগুলো কি হতে পারে, রিসার্চ করে বের করে আসছে, এখন অ্যাকশনে যেতে হবে, অ্যাকশন চলে গেলাম। হ্যাঁ আমি খোঁজ করে বের করলাম যে বাংলাদেশের থেকে অনেক লোকজন এরকম যে বিভিন্ন পজিশনে এসে থেকে ব্যাংক লুট করে নিচ্ছে, টাকা করছে, পিক হালদারের মতো XY যেটা আরো আছে তারা করে নিল ইত্যাদি ইত্যাদি। তো এই টাকাগুলো আমাকে ফেরত নিয়ে আসতে হবে। হ্যাঁ এটা নিয়ে আমরা প্রমাণ পেয়ে গেলাম, কানাডায় চলে গেলাম, কানাডায় গিয়ে বিমানপাড়ায় দেখলাম ইত্যাদি, রিপোর্ট সবকিছু অথেন্টিক ডকুমেন্ট সব পেয়ে গেছে। এখন আমাকে তারা অ্যাকশন করতে হবে, দেশের রিসোর্স দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ম্যাস পিপুলকে ধোকা দেওয়া যাবে না, এবং ম্যাস পিপুলকে এটা হচ্ছে সম্পত্তি, তো তাদের জন্য এটা তাদের উপকারে কাজে লাগাতে হবে, তো নিয়ে আসতে হবে এবং তাদেরকে প্রপার হচ্ছে পানিশমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখন তোমাকে সলিউশন বের করতে হবে, সলিউশন বের করে সেই অনুযায়ী অ্যাকশনে যেতে হবে, রাইট। ইম্প্যাক্ট হচ্ছে কি, তুমি একটা রিসার্চ করেছো, সেই রিসার্চের ফলাফল তুমি ইম্প্যাক্টটা দেখতে চাও। এখন মনে করো যে HIV এইডস নিয়ে গবেষণা করা হলো, বাংলাদেশে এখন মনে করো যে HIV কিছু দুই একজন যদি একটা জায়গায় কিছু রোগী আসছে বা হচ্ছিল, যেহেতু মনে করো যে এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস রিদানিং খুব বেড়ে গেছে ডিউ টু দ্য বেনিফিট অফ ডিজিটাল বাংলাদেশ। আমি এটা ডিজিটাল বাংলাদেশ এভাবে না বলে আমি বলি যে এটা মিস ইউজ বলবো আর কি, যারা তো ব্যবহার নিচ্ছে তারা তো সুব্যবহার নিচ্ছে। এই যে মনে করো আমরা নিচ্ছি, আমরা অনলাইনে অলরেডি ক্লাস করতে পারছি, কিন্তু মনে করো টিনেজার্স বা হচ্ছে যারা অপ্রাপ্ত বয়স্ক বা যারা নতুন করে এরকম টেকনোলজি হাতে পেয়ে হচ্ছে তালকানা হয়ে যাওয়া, অর্থাৎ বিবেক দিশাহারা হয়ে গেছে, তো তারা এটার খারাপ ব্যবহার করছে, করার মাধ্যমে মানে ডিফেন্স বেড়ে গেছে। তো মনে করো যে তোমার এলাকায় এই ডিফেন্স বেড়ে গেছে বাচ্চাদের বা বিভিন্ন জায়গার মধ্যে এরকম হচ্ছে, এই প্রবলেমসটা নিরসনের পন্থা কি হতে পারে তুমি রিসার্চ করে বের করলে, এবং বিভিন্ন রেসপন্ডেন্ট গ্রুপ তোমাদেরকে ইনফরমেশন দিল যে তারা এইভাবে করে ইত্যাদি করে, সেই পন্থাগুলো আমরা রুটগুলো বন্ধ করলে কিছুটা কমে আসবে। তুমি এখন তো সেটা তুমি একটা দিলে, তো মনে করো HIV এইডস নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা এখন প্রোপাগান্ডা চালাইলে যে HIV এইডস ইত্যাদি এই ধরনের অনিয়ন্ত্রিত বা হচ্ছে অপরিচ্ছন্ন বা হচ্ছে অস্বাস্থ্যকর পন্থায় কাজ করলে এই ধরনের অসুখ হতে পারে, তাহলে স্বাস্থ্যকর পন্থায় কাজ করা দরকার। সেই জন্য তুমি সুন্দরভাবে বিভিন্ন রকম অ্যাড দিলে, দেওয়ার পরে দেখা গেল যে সোসাইটিতে এর ইম্প্যাক্ট কত হয়েছে, কত পার্সেন্ট রেট কমেছে, কত পার্সেন্ট অসুখ কমেছে, কত পার্সেন্ট বেড়েছে নাকি কমেছে, ইম্প্যাক্টটা কিরকম হয়েছে আমরা সেটা দেখলাম। ক্লিয়ার। ইভালুয়েটিভ রিসার্চ, এখন আমি একটা জায়গায় একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে রেখেছি, সেখানকার যে কাজ করা দরকার সেই কাজগুলো সেখানে তারা করবে, সেখানে ঠিকমতো আদৌ হচ্ছে কিনা সেটা আমি ইভ্যালুয়েশন করবো। মনে করো ভূমি অফিসে তুমি তোমার হচ্ছে ল্যান্ড রিলেটেড কাজ কারবার হচ্ছে, তুমি ভূমি রেজিস্ট্রেশন করতে যাওয়া বা ভূমির হচ্ছে খতিয়ান ঠিকঠাক করা বা হচ্ছে নাম জারি করতে যাওয়া বা ইত্যাদি বিষয়ে তুমি কাজ করতে যাও। এখন ভূমি অফিসার সে সরকারি বেতনভুক্ত লোক, সে তোমার কাজ দিলে সেই কাজ করে দেবে এবং তুমি অনলাইনে সবকিছু করতে পারছো, জাস্ট তার কিছু ফর্মালিটিস মেনটেন করা, তারপর তুমি এসি ল্যান্ডের কাছে ঠিকঠাক করে নিয়ে আসবে। এনিওয়ে সে এখন তোমার কাছে টাকা ডিমান্ড করছে, তাহলে সে দেখা গেল সে ঠিক মতো কাজ করছে না। এখন আমি কি করতে পারি, এটা এখন গবেষণা করতে হবে, যারা ভুক্তভোগী লোকজন তারা এরকম হয়েছে বা তারা কিছু অফিসারদের করলাম, তারপরে আমি গিয়ে দেখলাম, তো আমি ইভ্যালুয়েশন করে দেখলাম যে পন্থায় কাজ করে দরকার সেই পন্থায় কাজ হচ্ছে না। তাহলে আমার ইভ্যালুয়েশন হলো যে পন্থার মধ্যে সমস্যা নেই, কিন্তু পন্থাকে উল্টাভাবে তারা ব্যবহার করছে। আমি একটা মানে সিস্টেমকে ইভালুয়েট করে দেখলাম যে আদৌ সেটা ঠিক মতো কাজ করছে কিনা। যদি কাজ না করে থাকে তাহলে সেখানে আমাকে আরো নতুন কিছু দিতে হবে। ক্লিয়ার? সংক্ষেপে এক্সাম্পল।
তারপরে আমরা বলছি স্টাডি ডাইমেনশন বেসড অন কি বলছি যে স্টাডি টাইম, সময়ের ভিত্তিতে আমরা কত লম্বা সময় বা কত কোনো সময়ের ভিত্তিতে কোন পরিসরে কাজ করবো সেটার ভিত্তিতে রিসার্চকে আমরা দেখার চেষ্টা করছি। ক্রস সেকশনাল বলছি যে কোন একটা কমিউনিটি আমরা এট এ টাইম একবার গবেষণা করবো, করে আরেকটা কমিউনিটিতে গবেষণা করবো, আরেকটা কমিউনিটি করবো। মনে করো যে তুমি বেদের কমিউনিটি গবেষণা করলে, বেদের কমিউনিটি পরে আবার তাঁতি, মনে করো যে সরি কুমারপাড়া, কামারপাড়া, এই এক একটা এলাকায় তুমি গবেষণা করছো, ওই এক এলাকায় একবার গবেষণা করা হয়েছে, তুমি সেকেন্ড টাইম সেখানে যাচ্ছ না। ক্রস সেকশনাল এটাকে বলে রিসার্চ। লংগিটিউডাল লম্বা সময় ধরে যেটাকে যে রিসার্চ গুলো করা হয় সেগুলোর মধ্যে যেমন আছে প্যানেল স্টাডি এবং সেভারাল টাইমস এট দ্য সেম প্লেস, তুমি একই জনগোষ্ঠীর মধ্যে তুমি বারবার গবেষণা করে দেখছো। তুমি মনে করো যে তাদের মনে করো হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে যখন আমি স্টাডি করছিলাম, এক রিসার্চার আমাদের এখন পোস্টডক, সে আমার সিনিয়র ছিল, সে গবেষণা করেছে যে মোবিলিটি নিয়ে, ট্রাভেল মোবিলিটি অর্থাৎ হচ্ছে যাতায়াতের নিয়ে, কার ইউজ করা এবং না করা নিয়ে। তো একই এলাকায় তারা গবেষণা করেছে, বলছে যে কার বেশি ইউজ করলে এটা হচ্ছিল আরবান সোসাইটির উপরে ইম্প্যাক্ট করে, যেহেতু আমাদের ট্রাভেল ব্যবস্থা খুব ভালো আছে, তো এক্সট্রা যে ফুয়েল খরচ করা, এনার্জি খরচ করা বা এগুলো খরচ করা হচ্ছে যদি প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায় সেক্ষেত্রে কিরকম। তো একই এলাকায় এই বিষয় নিয়ে তারা হচ্ছে বেশ কিছু পয়েন্ট কোশ্চেন রেখে গবেষণা করছে, পরপর কয়েক সময় ধরে করছে, করে ফাইন্ডিংসটা নিয়ে আসছে যে অমুক সময় তারা এরকম বলেছিল, তো তাদের কাছে মেসেজটা যাওয়ার পরে তারা তাদের বিহেভিয়ার চেঞ্জ করেছে কিনা। ক্লিয়ার? একই কমিউনিটির উপর গবেষণা হচ্ছে। আচ্ছা, তারপর টাইম সিরিজ হচ্ছে স্টাডিজ ইন সিরিজ অফ পিরিয়ড। এখন যে একের পর এক স্টাডি করে যাওয়া, যে কন্টিনিউয়াস ওয়েতে, টাইম ব্রেক দিয়ে না, এটাকে কন্টিনিউয়াসলি করে যাওয়ার, সেটাকে টাইম সিরিজ অফ স্টাডি বলছে। আমি স্টাডি করেই যাচ্ছি তারপরে আলটিমেটলি একটা লম্বা সময় পরে আমি একটা ফলাফল কি পেলাম সেটা আমি দেখছি। কোহর্টটা আমি বলছি যে কোহর্ট রিসার্চটা কিরকম বলছে যে যারা একই ক্যাটেগরি, এটা কিছুটা ক্রস সেকশনাল রিসার্চও বলতে পারো, কিন্তু এখানে একটা হইতে হবে যে তাদের হচ্ছে একই ক্যাটাগরির বা একই হচ্ছিল বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। যেমন হচ্ছিল জন্ম, মানে এজ গ্রুপ, আমরা এজ কোহর্ট বলছি যে তাদের বয়সের ভিত্তিতে আমরা দেখতেছি এই এজ কোহর্টের মধ্যে আমরা রিসার্চ করে কি ফাইন্ডিংস পেতে পারি। হ্যাঁ, আমরা বয়স যদি মনে করি তোমাদের এজ কোহর্টের মধ্যে তোমাদের হচ্ছে ট্রেডস গুলো কি কি, তোমাদের মধ্যে ভালো ট্রেডস গুলো কি কি এবং মন্দ ট্রেডস গুলো কি কি আসছে, এবং এটা হচ্ছিল থেকে আমরা উত্তরণ কিভাবে করতে পারি যাতে করে আমাদের বাচ্চারা তারা সুন্দরভাবে দেশকে আরো গড়তে পারে এবং তাদের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমরা কি কি অ্যাটেম্পটস নিতে পারি। তো আমরা এই কোহর্টের মধ্যে স্টাডি করে তাদেরকে আমরা সলিউশন দিতে চাই, তাদেরকে আমরা সুযোগ সুবিধাগুলো দিতে চাই, এবং তাদের জন্য যেই প্রবলেমের কারণে তারা সমস্যায় পড়ে যাচ্ছে সেই প্রবলেমগুলো কিভাবে নিরসন করা যায় সেটা আমরা পরিকল্পনা নেব। ঠিক আছে? তো এস কোহর্ট এভাবে পড়ে, বা তোমরা কবে গ্রাজুয়েশন করতেছো, সেই গ্রাজুয়েশন কারা করেছে, কোন ব্যাচে করেছে, কত সময় করেছে, সেটার ভিত্তিতে আমরা হচ্ছে ওই কোহর্টের মধ্যে স্টাডি করছি। তো এটা এক ধরনের। ক্রস সেকশনালটা আমরা বলছি, সরি কেস কন্ট্রোলটা এখানে দেখতে পাচ্ছি আমরা কিরকম। চিকনগুনিয়া এক্সাম্পল দেওয়া হয়েছে, দিয়েছি। তো চিকনগুনিয়া কাদের হয়েছে এবং কাদের হয় নাই। কাদের হয়েছে তারা হচ্ছে কেস। হ্যাঁ, তবে মনে করি কোভিড-19 আক্রান্ত হয়েছে যে কারা, তারা আমার কেস, এবং কারা হয় নাই তারা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ। এখন আমি দেখতে চাই এই যারা আক্রান্ত হয়েছে এবং যারা অনাক্রান্ত, এই আক্রান্ত এবং অনাক্রান্ত তারা যদি ইন্টারাকশনে আসে তাদের ইম্প্যাক্ট করতে পারে। তো আমি কিভাবে তাদেরকে হচ্ছিল মানে কন্ট্রোল করে রাখতে পারি। ঠিক আছে? এই ধরনের গবেষণা আমি রাখবো, কিংবা হচ্ছে তারা কিভাবে থাকবে। আমি বলতে জাস্ট কথা বলেছি যে তারা কিভাবে থাকবে। হ্যাঁ, এবং তারা যদি সংস্পর্শে আসে তাদের কি ধরনের প্রবলেম হতে পারে, সিমটমস গুলো কি। ক্লিয়ার? এবং সেটার সিমটমস গুলো থেকে উত্তরণের উপায় কি, বা সেটা অ্যাভয়েড করারই বা কি পন্থা হতে পারে। তো এই ধরনের চিকনগুনিয়ার ক্ষেত্রে এরকম একটা মনে করি একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কেস কন্ট্রোল, এভাবে গবেষণাটা করা হয় একটা সময়ের প্রেক্ষিতে। আচ্ছা, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডাইমেনশন বেসড অন কি অ্যাপ্রোচেস। এখন রিসার্চ অ্যাপ্রোচকে আমরা বলেছি দুভাগে দেখতে পারি, আর মিক্স যেটা বলেছে দুটার সংমিশ্রণ। এবং আমরা গত ক্লাসে বলেছিলাম কোশ্চেনের কথা বলেছিলাম যে আনস্ট্রাকচার্ড বা স্ট্রাকচার, কিংবা ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড। ক্লোজ এন্ডেড যেটা সেটাই হচ্ছে স্ট্রাকচার। ক্লোজ এন্ডেড মানে সেখানে সম্পূর্ণ অপশন দিয়েছে, ওই অপশনের মধ্যে তাকে টিক চিহ্ন দিতে হবে, অ্যান্সার নতুন করে তার কাছে লেখার উপায় নেই। আর ওপেন এন্ডেড যেখানে তার কোশ্চেন, ব্রড কোশ্চেন দেওয়া হলো বা শর্ট কোশ্চেন যাই দেওয়া হোক, কিন্তু সেখানে তার অপশন থাকতেছে, অপশন না, তাকে ডিসক্রিপটিভ ওয়েতে মনের মাধ্যমে মিশিয়ে সে লিখছে বা বলছে। ক্লিয়ার? এই জন্য কোয়ান্টিটেটিভ রিসার্চকে ডিডাকটিভ রিসার্চ বলা হয়। এটা থিওরির উপর বেস করে তৈরি হয় এবং থিওরি টেস্ট করা হয়, বা নলেজ, এক্সিস্টিং নলেজ, সেটাকে অ্যাসেস করে রিসার্চ করা হয়, টেস্ট করা হয়। এবং এটা হচ্ছে নিউমেরিক্যাল, অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডেটার ভিত্তিতে চলে, এবং অর্থাৎ যে সংখ্যা ভিত্তিক রিসার্চ, সংখ্যার মাধ্যমে অ্যানালাইসিস করা হয়। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাও ইউজ হবে এখানে।
আর কোয়ালিটিভ রিসার্চ হচ্ছে অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, ফিনোমেনা ইত্যাদি এগুলো আলোচনা করা হয়। এটা ইন্ডাকটিভ, এখানে থিওরি ডেভেলপ করা হয়, অর্থাৎ ঘটনাবলীর আলোচনায়, বিবেচনায়, গবেষণায় যে ফাইন্ডিং স্টেপ পেলাম সেখানকার আমি কজ ইফেক্ট রিলেশনশিপ দেখাচ্ছি এবং দেখালাম যে এই বিষয়গুলোর কারণে এই ঘটনা ঘটছে বা এইগুলো হলে এই বিষয়টা হয়, এটা আমি একটা থিওরি ডেভেলপ করলাম, ক্লিয়ার, এবং এটার অপিনিয়নের কোশ্চেন থাকে। আর মিক্স মেথডটা হচ্ছে দুটার হলো এই কোয়ালিটিভ কোয়ান্টিটির সংমিশ্রণ, এবং এখানকার যে কোশ্চেন ডেভেলপ করতে হয় সেই কোশ্চেনের নাম হচ্ছে সেমি স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। সেমি স্ট্রাকচার্ড অর্থাৎ স্ট্রাকচার এবং নন স্ট্রাকচার বা আনস্ট্রাকচার্ড কোশ্চেনের সংমিশ্রণে এই কোশ্চেনিয়ারটা তৈরি হয়। এখানে কিছু অপশন দেওয়া কোশ্চেন থাকে আর কিছু একদম ফাঁকা কোশ্চেন থাকে। এই যে আরো একজন আসলো 19, তার নাম কি বিদ্যে, আচ্ছা 1002। এনিওয়ে, তো এভাবে মিক্সড রিসার্চ পরিচালিত হতে পারে। এবার আমরা বলছি এলিমেন্টস অফ রিসার্চ অ্যাপ্রোচ। এই যে ওয়ার্ল্ড ভিউ এর কথা বলছি, এগুলো আমি ডিটেলস দিইনি কারণ তোমার এত ডিটেলসে এ পর্যায়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না। আর যদি কেউ হচ্ছে রিসার্চ ডিপলি করতে চাও বা যাদের হচ্ছে মনোগ্রাফ বা থিসিস করতে হবে তাদের এগুলো জানা দরকার, বা ফিউচারে আরো হায়ার স্টাডি করতে তাদের জানা দরকার। ওয়ার্ল্ড ভিউস বলতে আমরা 4 ধরনের বিষয়কে দেখতে পাই। ওয়ার্ল্ড ভিউস হচ্ছিল সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত যাকে বাংলায় বলে। তো এখানে অন্টোলজি অর্থাৎ যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিয়ালিটি। তুমি একটা প্রবলেম নিয়ে স্টাডি করছো, সেই প্রবলেমটা আসলে কি প্রবলেম সেটার সম্বন্ধে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট প্রবলেম। এখন আমি প্রবলেমটার নাম বললাম, মনে করো যে কোভিড-19 আউটব্রেক, ঠিক আছে, বা কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, আমি একটা নাম দিলাম। আমি তাহলে এই নামটার সম্বন্ধে জানি, নামটা এই জন্যই দিয়েছি, তাই না? তাহলে এই যে নামটা সম্বন্ধে জানি সেটা কিভাবে জানলাম, এই কিভাবে জানলাম এটাকে বলা হয় এপিস্টেমোলজি। তাহলে যে হাউ ডু উই নো হোয়াট উই নো, আমরা যা জানি তা কিভাবে জেনেছি, এটাকে বলছি আমরা এপিস্টেমোলজি। তাহলে অন্টোলজি, এপিস্টেমোলজি গেল। এবার আসবে এক্সিওলজি। এই যে আমি জ্ঞান অর্জন করেছি এখানে কোনো বায়াস আছে কিনা, পক্ষপাত দুষ্ট আচরণ আছে কিনা, এখানে কেউ তার মন গড়া বক্তব্য দিয়েছে কিনা, নাকি অরিজিনাল স্ট্যাটিস্টিক্সটা পেয়েছি। এখন করোনা রোগীর যে নাম্বার সেটা কি অরিজিনাল স্ট্যাটিস্টিক্স আছে নাকি একটা হচ্ছিল ফেব্রিকেটেড স্ট্যাটিস্টিক্সটা পাচ্ছি। যারা হচ্ছিল আবার মেসেজটা দিচ্ছে তারা কি সঠিক মেসেজটা দিচ্ছে নাকি সঠিক মেসেজটা দিচ্ছে না, ক্লিয়ার। বা আমি একজনকে বললাম অসুখ হলে ইত্যাদি হয়েছে, সেই ইত্যাদি যে হয়েছে সেগুলো আদৌ হয়েছিল কি হয়নি। আমি যদি মন গড়ার কথা বলে যে না আমার এই জন্য আরো বিষয় হয়েছিল কিন্তু আসলে হয়নি, আমি কেন বলেছি, আমি কিছু সাপোর্ট পাওয়ার জন্য বলেছি মনে করো, তাহলে যেই এক্সট্রা ইনফরমেশন গুলো আমি বললাম যেগুলো আসলে ছিল না সেটা হচ্ছে ফেব্রিকেটেড ইনফরমেশন। এই ফেব্রিকেটেড ইনফরমেশন আসা উচিত নয় রিসার্চের ক্ষেত্রে। এটাকে আমরা বলছি এক্সিওলজি। হ্যাঁ, আর লাস্টের যে 4 নাম্বার সেটা হচ্ছে বলো, কিছু বলবে? ওকে, রিসার্চ মেথডোলজি। রিসার্চ মেথডের মধ্যে আমরা মেথডগুলো অলরেডি দেখেছি যে মেথডের মাধ্যমে কিভাবে রিসার্চ পরিচালিত হয়। তো মেথড হচ্ছে সম্পূর্ণ রিসার্চকে কিভাবে ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, হাইপোথিসিস ডেভেলপমেন্ট, তারপরে হাইপোথিসিস এক্সপেরিমেন্টেশন ইত্যাদি, ল্যাবে হোক সেটা ফিল্ডে গিয়েই হোক, কোশ্চেন ডেভেলপমেন্ট করে অনলাইনে রিসার্চ ডেটা কালেক্ট করেই হোক বা ফিজিক্যালি গিয়েই হোক। হ্যাঁ, তো এইভাবে আমরা করছি রিসার্চ মেথডের মাধ্যমে, ক্লিয়ার। তো এটাই হচ্ছে রিসার্চ। স্যার, হ্যাঁ বলো। স্যার হয়তো স্লাইড চেঞ্জ হচ্ছে না। তো স্লাইড রেখে দিছি, আমি এক স্লাইডে রেখে কথা বলছি। তোমরা কি এখন এলিমেন্টস অফ রিসার্চ অ্যাপ্রোচেস এটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমি তো এই স্লাইডে রেখে কথা বলছি। আচ্ছা ওকে স্যার। হ্যাঁ, এর পরের স্লাইডে আবার চলে যাবো। আমি তো অত ডিটেলসে তো আমি এগুলো লিখবো না, কারণ তাহলে তো তোমরা বই পড়ে নিলে হয়ে যায়, তাই না? আমার কথা হচ্ছিল মেইন পয়েন্টস গুলো তোমাদেরকে ধরে দেওয়া এবং সেটাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া, এবং তোমাদের কাজ হচ্ছে সেই বুঝটা নিয়ে তোমাদের টেক্সটগুলো পড়ে জ্ঞানকে সমৃদ্ধ করা, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে নাম্বার চলে আসে। আসলে এখানে নাম্বার আমি কোন স্লাইড দিচ্ছি আবার একটু চেক করে দেখি। হ্যাঁ, এটাই, এই নাম্বারটা আসলে এখানে থাকবে না। এনিওয়ে, হ্যাঁ, রিসার্চ প্রসেস এন্ড ডিজাইন এটা আসলে কেন এইভাবে কোয়ালিটিভ কোয়ান্টিটিভ চেঞ্জ হচ্ছে না। ইয়েস, ইউর সামথিং সামওয়াট রাইট। এই জায়গায় আসবে, হ্যাঁ, ইয়েস, রিসার্চ প্রসেস এন্ড ডিজাইন। এখানে
ওই সবগুলোর সমন্বিত রূপ হিসেবে আমরা দেখার চেষ্টা করেছি এবং কিছু মেথডের নামগুলো আমরা বলেছি যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা মেথডের নাম যেমন ফার্স্ট লেকচারে বলেছিলাম, মেথড চ্যাপ্টারে বলেছিলাম 3rd নাম্বার লেকচারে, এক্সপেরিমেন্টাল বা নন এক্সপেরিমেন্টাল হতে পারে, কোয়ালিটেটিভ রিসার্চ এথনোগ্রাফিক হতে পারে, ন্যারেটিভ হতে পারে, এফজিডি ফোকাস গ্রুপ ডিসকাশন হতে পারে, KII কি ইনফরমেন্ট ইন্টারভিউস হতে পারে, তারপরে হচ্ছে জেনারেল নর্মাল ইন্টারভিউস হতে পারে, পার্টিসিপেন্ট অবজারভেশন হতে পারে, নানা ধরনের রিসার্চ আছে। হ্যাঁ, তো সেরকম হতে পারে। মিক্স মেথড, এটা কনভার্জেন্স অফ বোথ, এটা তো আমরা অলরেডি বলেছি আর কি, জাস্ট একটু আবার সিস্টেমেটিকলি উপস্থাপন করা। আচ্ছা, তারপরের স্লাইডে আসি। এখানে রিসার্চ এথিক্স এর কথা বলছি আমরা। তো রিসার্চ, এই যে আমরা পয়েন্টস গুলো আলোচনা করলাম, এটার মাধ্যমে কিন্তু রিসার্চ পরিচালিত হয় এবং রিসার্চের মোটামুটি এই ম্যাক্সিমাম কথাগুলো আমি বলেছি। এখন তোমরা যারা মনে রেখেছো বা রাখার চেষ্টা করছো, তারা আবার যদি রিকল করো তাহলে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি কোশ্চিনারের কথা বলেছি, স্ট্রাকচার বা আনস্ট্রাকচার কোশ্চিনার এবং মিক্স কোশ্চিনারের কথা বলেছি। এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আইডিয়া দিয়েছিলাম। এনিওয়ে, এখন আমরা রিসার্চ এথিক্স এর কথা বলছি। রিসার্চ করতে হলে তার কিছু নীতি নৈতিকতা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা রিসার্চাররা চিন্তা ভাবনা করছিলেন এবং 1971 এর সোশ্যালজিক্যাল অ্যাসোসিয়েশন তারা কিছু খসড়া করে 1997 এ সেই খসড়ার ফাইনাল চলে আসছে। এখানে আমরা রিচার্ড টি শেফারের বই থেকে কপি করে নিয়ে আসছি এটা তোমাদের দেওয়ার জন্য, যার কারণে বইয়ের পেজে হুবহু আমি এটা দিয়েছি জায়গায়। সেখানে কয়েকটা পয়েন্টস বলছে, 7টা পয়েন্টস দেওয়া হচ্ছে। একটা বলছে মেইনটেইন অবজেক্টিভিটি এবং ইন্টিগ্রিটি ইন দ্য রিসার্চ। রিসার্চে বাস্তব ধর্মী হতে হবে এবং রিসার্চের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কাজ করছি সবগুলোর মধ্যে একটা ইন্টিগ্রেশন থাকতে হবে। একটাকে খাটো করে দেখা বা কোনো একটা বিষয়কে নিজের মনে কত বানানো বা কোনো একটাকে হাইড করা বা হচ্ছে প্রকাশ করা না, সবগুলোর সঙ্গে সুসমন্বিত হবে, ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ করতে হবে। যে স্টেপস গুলো তোমাদেরকে আমি বলেছি। রেসপেক্ট সাবজেক্টস রাইট অ্যান্ড টু প্রাইভেসি অ্যান্ড ডিগনিটি। তারা বলছে যে সাবজেক্ট বলতে যে আমি যাকে নিয়ে গবেষণা করছি, যারা আমার উত্তরদাতা, যারা আমাকে রিসার্চের কোশ্চেনে ফিল করতে সাহায্য করছে। যেমন তোমরা গত রাত অবধি চেষ্টা করেছো যে আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম যে হোয়াই ডু দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস নিড টু স্টাডি সোশিওলজি, তাই না, এবং আদার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অলসো নিড টু স্টাডি সোশিওলজি, রাইট। তো এটা বলেছিলাম, তোমরা লিখেছিলে। তো এই যে একটা কাজ দিয়েছি, তোমরা হচ্ছিল তখন কি ছিল, আমি এখানে বলতে পারি তোমরা আমার সাবজেক্ট ছিল, তোমরা আমার উত্তরদাতা ছিল, যেহেতু আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছিলাম এবং তোমাদের এটা পড়াশোনা রিলেটেড বিষয় ছিল, তো তোমরা অ্যান্সার করেছো। এখন এটা যদি এরকম থাকে যে অমুকে অ্যান্সার করেছে, ভুল করেছে বা খুব নেগেটিভ অ্যান্সার করেছে এবং তার নামটা আমি একদম ব্রডকাস্ট করে টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে প্রচার করে দিলাম, না, এটা রিসার্চ এথিক্সের পরিপন্থী হবে, এটা এরকম হতে পারে না। ঠিক আছে, রিসার্চের ক্ষেত্রে তাই কোনো আমি সেন্সিটিভ ডেটা নিচ্ছি বা ইত্যাদি নিচ্ছি, সেক্ষেত্রে রিসার্চার যে তাদের কাছ থেকে ডেটা নিচ্ছে তাদের হচ্ছে পরিচয় বজায় রাখবে, গোপন রাখবে এবং তাদেরকে যথেষ্ট সম্মান দিয়েই তার সঙ্গে রিসার্চের কাজ পরিচালনা করবে, কারণ যে ব্যক্তি উত্তর দিচ্ছে সে তার সময় দিচ্ছে এবং সে তোমাকে হেল্প করছে। ক্লিয়ার? এনিওয়ে, 3rd নাম্বার হচ্ছে প্রোটেক্ট সাবজেক্টস ফ্রম পার্সোনাল হার্ম। তাদের হচ্ছে যে কোনো রকম ক্ষতি হওয়া থেকে হেফাজত যেন থাকতে পারে, সেটা খেয়াল রাখতে হবে তোমাকে। এখন তোমার একটা যে মনে করো যে এক্স ওয়াই যে তারা হচ্ছিল এরকম অনেক মানে খারাপ কাজ করেছে, তুমি বা হচ্ছে তাদের যে এই লোকটা হচ্ছে ঘুষ নিচ্ছে, এবং যে ঘুষ নিচ্ছে সে তোমাকে ঝামেলা করতে পারে, তুমি তার আরেকজন সে জানে যে নেয়, সে তোমাকে ইনফরমেশন দিচ্ছে এবং তার পরিচয়টা তুমি হাইড করেই, যেহেতু তার সিনিয়র বস হয়, হাইড করে তুমি হচ্ছে ইনফরমেশনটা বিভিন্নভাবে নিলা এবং সেই অনুযায়ী তোমার যে কাজ করলাম। তো যে ইনফরমেশন প্রোভাইড করো তার পার্সোনাল পরিচয়টা তুমি হাইড করেছো কেন? যেন সে বিপদ থেকে বেঁচে যায় এবং তার জন্য কোনো ক্ষতি না হয়। এটাকে আবার আমি বলছি কনফিডেন্সিয়াল, পুরোপুরি কনফিডেন্সিয়াল রাখা, হ্যাঁ, যখন যেখানে যেভাবে দরকার। এবং রিসার্চ করার ক্ষেত্রে সেক ইনফর্ম কনসেন্ট, তার রেসপন্ডেন্ট যে তার কাছে তুমি মানে ইয়া নিবা আর কি, কনসেন্ট নিবা, তার হচ্ছে সম্মতি নিবা যে হ্যাঁ আমি আপনাকে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতেছি, এই বিষয় নিয়ে আমি জানতে চাই, আপনি কি উত্তর দিতে রাজি আছেন? দিলে আমার অনেক খুব উপকার হবে এবং আপনার পরিচয় সম্পূর্ণ আমি গোপন রাখবো এবং আপনার ডেটা শুধু আমার একাডেমিক পারপাসে ইউজ হবে। সে যদি বলে হ্যাঁ ঠিক আছে বাবা, আমি তোমাকে বিশ্বাস করছি এবং তোমাকে বিশ্বাস করে আমি বলছি, বা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস আই এম রেডি টু অ্যান্সার, তো তুমি তখন কনসেন্ট নেওয়ার পর তুমি কাজটা করে গেলে। অ্যাকনোলেজ রিসার্চ কোলাবোরেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। এখন তোমার রিসার্চে তোমাকে যারা সহযোগিতা করছে তাদেরকে তোমাকে অ্যাকনোলেজ করতে হবে। হ্যাঁ, কোলাবোরেশন করলে, কোলাবোরেশন অর্থাৎ তোমার রিসার্চে সে শুধু তোমাকে হেল্প করছে নয়, তোমাকে লিখতেও কিছু সাহায্য হয়তো করেছে বা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে সাহায্য করেছে বা ডেটা কালেকশনের ক্ষেত্রেও সাহায্য করেছে এবং রিসার্চে পার্টিসিপেট করছে, তার নামটা আর্টিকেলে চলে আসবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট করেছে, হ্যাঁ ডেটা কালেকশনে সাহায্য করেছে কিন্তু সে লেখালেখি বা ইত্যাদির মধ্যে ছিল না, বা প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন করতে হবে বা তৈরি করতে হবে সেখানে ছিল না,
সো তার নাম নাও আসতে পারে, কিন্তু সে যে অ্যাসিস্ট করেছে তার নামটা অ্যাকনোলেজমেন্টে আসবে। হ্যাঁ, তো এটা তাদের কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করা। এমন না যে তুমি এক্স ওয়াই জেড তারা কাজ করেছে, হ্যাঁ তাদের অ্যাকনোলেজ করা হলো না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে যে এখন কনসেন্টের যে করেছি, কনসেন্ট যদি সে দেখে এক্স ওয়াই জেড যে আমি তো আসলে তোমাকে হেল্প করেছি, আমি মানে হেল্প করার স্বার্থেই, আর আমার নাম আসলে সেটা আমি চাই না, কিংবা হচ্ছে আমি সেই অর্থে কন্ট্রিবিউশনও করতে পারবো না, কাজে তোমাকে আমি হেল্প করেছি, এটার হচ্ছে আমি কোনো রিটার্ন চাচ্ছি না, সেক্ষেত্রে ব্যক্তি কাজ করতে পারে। তো ডিসক্লোজ অল সোর্সেস অফ ফিনান্সিয়াল সাপোর্ট, তুমি কি কি ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে রিসার্চটা করেছো বা পাওনি সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, আর্টিকেল লেখা শেষে এটা মানে ডিক্লারেশন বা ডিসক্লোজার বা স্টেটমেন্ট দিতে হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যে তুমি রিসার্চে যে কোনো সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছিলে কিনা। যেমন আমি আমার আর্টিকেলগুলোতে মেনশন করেছি যে আমি কি কি সাপোর্ট পেয়েছিলাম। আমি মেনশন করছি একাডেমি অফ ফিনল্যান্ড আমাকে সাপোর্ট দিয়েছে, ফিনিশ গভর্নমেন্ট আমাকে আরেকটা সাপোর্ট দিয়েছে, আমি আরেকটা সাপোর্ট পেয়েছিলাম। এই সাপোর্টগুলো আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমি ওগুলো দিয়েছি, দিয়ে আমি বলেছি যে এগুলো আমাকে দিস কাইন্ড অফ ফিনান্সিয়াল সাপোর্ট ইনেবল মি টু ডু দিস রিসার্চ, আমি বলে দিয়েছি, এইভাবে বলে দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কনফিডেন্সিয়ালিটির কথা বলছিলাম সেটা গিয়ে এখানে দেখো ডিফাইন করার চেষ্টা করেছি। সেটা কি? এ কন্ডিশন ইন হুইচ দ্য রিসার্চার নোজ দ্য আইডেন্টিটি অফ দ্য রিসার্চ সাবজেক্ট বাট টেকস স্টেপস টু প্রোটেক্ট দেয়ার আইডেন্টিটি ফ্রম বিং ডিসকভার্ড বাই আদার্স। এই তো এই সহজ কোথায় আবার সংজ্ঞায় নতুন আগমন 30 এনিওয়ে। আর ভ্যালু নিউট্রালিটি, সেখানে আমরা বলছি যে কিরকম, দ্য ডিউটি অফ সোশিওলজিস্ট টু identify and acknowledge their own values and overcome their personal biases when conducting sociological research. এখানে একটু আগে বলেছিলাম যে আমি করোনা ভাইরাস আমার হয়েছে, আমি সাপোর্ট পাওয়ার নিমিত্তে আমি যে প্রবলেমগুলো আমার হয় নাই সেই প্রবলেমে আমি বললাম। মনে করো যদিও আমার করোনা ভাইরাস হয় নাই এবং আমি টেস্ট করে আসি ফিনল্যান্ড থেকে আসার সময়, এবং টেস্ট করতে আমি খুব হাই, মানে যেটা খুব দ্রুত করে 300 ইউরো স্পেন্ড করেছি, 360 ইউরো, সেটা আমি গবেষণা মানে করে আসছি এবং বাংলাদেশে এসে টেস্ট করেছি, আমার নেগেটিভ রেজাল্ট আসছে। এনিওয়ে, তো সাপোজ মনে করে এক্স এর হচ্ছে করোনা হয়েছে এবং সে সাপোর্ট পাওয়ার নিমিত্তে আরো অনেকগুলো প্রবলেমের কথা বলেছে। তো এখন তার বাকি যে কথাগুলো বলছে সেটা হচ্ছে বায়াস। তেমনি রিসার্চ করতে গিয়ে তুমি যে ডেটাগুলো পেতে চাও, কিন্তু তুমি দেখেছো যে আসলে সিচুয়েশনটা ডিফারেন্ট, এখন তুমি যদি তোমার মন গড়া কিছু কথা বলে দাও এক্সট্রা অ্যাড করে, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ভ্যালু বা বায়াসনেস। এই বায়াসনেস রিসার্চে আমরা এক্সপেক্ট করি না এবং এটাকে সায়েন্টিফিক রিসার্চ বলা যায় না। যা পেয়েছো সেটাই তোমাকে স্টেট করতে হবে, যেভাবে পেয়েছো সেটা বলে, তারপর তুমি থিওরি বা রিসার্চের ফাইন্যান্স বা এক্সিস্টিং ডেটা আছে কি সেটা আলোকে কম্পারেটিভ অ্যানালাইসিস করে তুমি দেখাই দিলে। ক্লিয়ার? সো ভ্যালু নিউট্রাল থাকতে হবে। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? স্যার, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। কনসেন্টের ক্ষেত্রে ধরেন ও সাবজেক্ট প্রথমে বারবার কনসেন্ট দিছে, এখন পরবর্তীতে সে যদি আবার বলে যে না আমি দিই নাই, এক্ষেত্রে কি কনসেন্টটা কি বারবার নেওয়া? তুমি যদি ভার্বাল নিতে চাও তাহলে তুমি ভার্বাল কনসেন্টটাকে তুমি রেকর্ড করে রাখো যে ইউ হ্যাভ গিভেন দিস কাইন্ড অফ ভার্বাল কনসেন্ট, বিকজ তুমি রিসার্চার এবং তোমাকে মনে রাখতে হবে রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম আসতেই পারে। তুমি তাকে যখন তুমি কনসেন্ট দিচ্ছে বলছে যে আপনি যে কনসেন্ট দিলেন সেটা আমি একটু রেকর্ড করে রাখতে চাই, যদি আমি রিসার্চ কোনো অথরিটি আমাকে আইডেন্টিফাই করে যে তুমি ডেটা কেমন করে নিয়েছো এবং তুমি কনসেন্ট পেয়েছিলে কিনা, তখন আমি যেন কোনো মানে করতে পারি এবং প্রডিউস করতে পারি ফর দ্যাট রিজন তুমি আমাকে কনসেন্ট, তুমি এভাবে আগে থেকে ক্লিয়ার হয়ে থাকলে। আদারওয়াইজ তুমি একটা কনসেন্ট পেপার ছোট্ট করে লিখে ফেললা যে আমি রিসার্চ করছি এবং এই ডেটা আমি নিতে চাই, এই বিষয়ে তুমি আমাকে ডেটা দিতে রাজি আছো কিনা, এবং তোমার পার্সোনাল যে পরিচয়, তোমার হচ্ছে হলো নাম বা তোমার হচ্ছে ব্যাংক কোড বা সুইফট কোড বা হচ্ছে আইডি, এগুলো আমি সবকিছু হাইড করবো, এই বিষয়গুলো হাইড করবো, কিন্তু এজ টেজ বা ইত্যাদি তোমার অ্যাড্রেসটাও মেনশন করবো, কিন্তু কোন এলাকায় কোন গ্রাম হয়তো মেনশন করলাম। তুমি যদি এরকম বলে থাকো, সে যদি এগ্রি করেছে তাহলে তুমি সিগনেচার নিয়ে নিলাম, সো তোমার রিটার্ন কনসেন্ট থেকে গেলো, পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকলো না। ক্লিয়ার? Yes, sir. Thank you. You're welcome. Any other question? I think not. So, তাহলে তোমরা আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা আমার কথাগুলো কি বুঝতে পেরেছো? তোমরা কি আমি যে লেকচার দিয়েছি এবং রিসার্চ মেথডের কথা বললাম, এটা কি বুঝতে পেরেছো? ওকে,
তাহলে আমি রেকর্ডটা এখন স্টপ করে তোমাদের কিছু কাজ দিই। সেটা হচ্ছে তোমরা এখন কোয়ালিটেটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ রিসার্চ বুঝতে পেরেছো, এবং রিসার্চ আমার রিসার্চ ইন্টারেস্ট কি সেটাও আমি তোমাদেরকে বলেছি, যেহেতু তোমরা আবার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছো বা পড়াশোনা করছো এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এখন তোমরা চিন্তা ভাবনা করো যে কোন টপিকস নিয়ে তোমরা রিসার্চ করতে পারো বা কোন টপিকস নিয়ে তোমরা কোশ্চেন তৈরি করবে। তোমরা এখন টপিকস চিন্তা করবে। টপিকস হলো যে আমি বলেছি যে ফার্স্ট আইডেন্টিফাই দ্য প্রবলেম বা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। তুমি কোন বিষয় নিয়ে কাজ করতে চাও সেরকম একটা বিষয় ঠিক করতে হবে। তুমি যদি করতে চাও যে তোমাদের ক্যাম্পাস গ্রিনিং নিয়ে কাজ করতে চাও, যে ক্যাম্পাসকে কিভাবে গ্রিন করা যায়, আবার ক্যাম্পাসের মধ্যে ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে, তাহলে তুমি তোমার ক্যাম্পাসে স্টুডেন্ট যারা আছে এদের মধ্যে ইন্টারভিউ করতে পারবা বা রিসার্চ করতে পারবা, রেসপন্ডেন্ট নিতে পারবা, অনলাইনের মাধ্যমে করতে পারবা, গুগল ফর্মস ইউজ করতে পারবা, রাইট? তোমাকে যেতে হচ্ছে না। তোমাকে কিন্তু ইনশিওর করতে হবে যে তোমার রেসপন্ডেন্ট সাইজটা মোটামুটি ভালো থাকে। আবার তুমি যদি তোমার এলাকায় গবেষণা করতে চাও সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ তাদের হচ্ছে এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে তাদের চিন্তা ধারণা কিরকম, তারা বোঝে কিনা, বা ওখানকার কি পার্সন যারা আছে, চেয়ারম্যান, মাতবর, বা হচ্ছে কি ইনফরমেশন স্কুলের হেডমাস্টার, বা হচ্ছে হলো মুয়াজ্জিন সাহেব, তারা হচ্ছে কি ধরনের রোল প্লে করতেছে, বা এরকম যারা আছে। যদি তোমার এনার্জি রিলেটেড কাজ করতে চাও বা তোমার ফিল্ড রিলেটেড বিষয়, বা তুমি হচ্ছে কোনো একটা হচ্ছে মনে করো ব্যাটারি রিক্সা নিয়ে কাজ করতে চাও, তো সেটার ব্যাটারি রিক্সার হচ্ছে পজিটিভস নেগেটিভ সাইড কি কি, পিপুলরা কিভাবে অ্যাকসেপ্ট করে, কেন তারা ইউজ করতে চায়, এবং হু আর দ্য পুলার্সদের নিয়েও কাজ করতে পারো, তাদের লাইফস্টাইল নিয়ে, তাদের হচ্ছে ইনকাম এবং তারা কিভাবে মেনটেন করে লাইভলিহুড, এবং লাইসেন্স নিয়েও কাজ করতে পারো, রাইট? তারপরে আবার তুমি কাজ করতে পারো যে নিউ একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট এখনো আসছে 129 কি নাম্বার, এটা নতুন আসছে মনে হচ্ছে আজকে। হ্যাঁ, এনিওয়ে, তো এইভাবে তোমরা কি কি বিষয় নিয়ে কাজ করতে চাও সেটা তোমরা ঠিক করবে। তোমরা যদি তোমাদের আবার হচ্ছিল ফ্রেন্ডসদের মধ্যে আলোচনা করতে চাও যে হ্যাঁ, তাহলে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে তোমরা অনেক টপিকস নিয়ে কাজ করতে পারো। কিরকম চিন্তা ভাবনা করো যে রিনিউয়েবল এনার্জি এডুকেশন, মনে করো রিনিউয়েবল এনার্জি এডুকেশন তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিভাবে স্টাডি হয়, তুমি কি মনে করো, তোমার মানে ধারণা কি এই বিষয়ে? তুমি হচ্ছে রিনিউয়েবল এনার্জির প্রকারভেদ কি কি, সেগুলো কেন দরকার, সেগুলো কত পরিমাণে সিলেবাসে থাকা দরকার, বা স্টুডেন্টরা এটা কিভাবে নিচ্ছে এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন আছে কিনা, ঠিক আছে? তুমি এটা নিয়ে একটা কাজ করতে পারো, বা স্পেসিফিক একটা টপিক দিয়েও কাজ করতে পারো, ঠিক আছে? বা কোনো একটা এনার্জি টেকনোলজি নিয়েও কাজ করতে পারো, বা হচ্ছে এনার্জি হচ্ছিল বিজনেস ওরিয়েন্টেশন নিয়ে, সেটা কিরকম হতে পারে, বা একটা এলাকা তুমি বিল্ডিং তৈরি করবা, এটা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে সেই এলাকার ইম্প্যাক্ট কি হতে পারে, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের বিষয়গুলো কি কি, এবং কারা হচ্ছে রেসপন্ডেন্ট, কারা, এরকম বিভিন্ন টপিকস আছে। সেই টপিকসগুলো তোমার চিন্তা এবং সেটা আদৌ ইম্পর্টেন্ট কিনা, রিসার্চের উপযোগী কিনা, এবং করলে ওটার কোনো বেনিফিট আসবে কিনা। হ্যাঁ, তো রেশনালিটিও তোমার অ্যাসেস করে তোমাকে টপিকসগুলো ঠিক করতে হবে। তো তোমরা সবাই এরকম কি কি বিষয় নিয়ে কাজ করতে চাও, তোমাদের ডিটেলসে যে কাজ করতে একদম পুরোপুরি থিসিস লিখতে হবে তা না, জাস্ট হাতে খড়ি যে তোমরা রিসার্চটা বুঝেছো। এই জন্য তোমাদের আমি কোশ্চেনার ডেভেলপ করা, বা হচ্ছে যদি গুগলের মধ্যে করে থাকো গুগল ফর্মসের মাধ্যমে অটোমেটিক্যালি ডেটা অ্যানালিসিস হয়ে আসবে, শুধু এতটুকুই, বুঝছো? তো এবং যে তুমি ডেটাগুলো কালেক্ট করেছো সেটাও তোমাকে রাখতে হবে। যদি তুমি যে কোশ্চেনার প্রিন্ট করে লোকজনের কাছ থেকে উত্তর নাও, তাহলে সেগুলো তোমাকে হচ্ছিল স্ক্যান করে পিডিএফ ফাইল বানায় তুমি হচ্ছে গুগলে অনেক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে তুমি ওটা স্কুইজ করবে বা সাইজটা কম করে তুমি হচ্ছে অ্যাটাচ করে দেবে বা ইত্যাদি করবে। এভাবে তোমাদের কাজগুলো করতে হবে। তো তোমরা এখন থেকেই টপিকসগুলো কি হতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, এবং করার মাধ্যমে কোন ফিল্ডে কি নিয়ে কাজ করতে চাও সেটা তোমরা ঠিক করে ফেলো, এবং ওই টপিকসের পরে কোন কোন বিষয় তুমি দেখবে সেটা আমাদের কি কি কোশ্চেন হতে পারে, কোশ্চেন কথা বলেছি। সো আজকের মতো এখানে, এবং তো না আরো তোমাদের সময় অলরেডি আমি 5 মিনিট এক্সট্রা নিয়ে ওয়ার্ক করেছি, তোমাদের যেহেতু 10 থেকে ক্লাস শুরু হয়েছে। তো সেখানে বলতে চাচ্ছি যে তোমাদের এখন এটা কত ক্রেডিটের কোর্স যেন তোমাদের? 2 ক্রেডিট। 2 ক্রেডিট। তোমাদের সিটি কয়টা হবে স্যার? এখন স্যার 2 ক্রেডিটে স্যার নরমালি স্যার হয় স্যার 3টা সিটি। 3টা সিটির মধ্যে থেকে 2টা হচ্ছে বেস্ট ধরা হয়, তাই তো? স্যার আচ্ছা, তাহলে 2টা যদি বেস্ট ধরা হয় 3টা হয়, তাহলে হচ্ছে এ সেকশনে অর্থাৎ যে হবে সে হচ্ছে 2টা নেবে, আর বি সেকশন যে, এনিওয়ে স্যার এটা নো প্রবলেম। তাহলে তোমাদের সিটি নিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের সিটি নেবো আর কি। তো তোমরা এখনই যে লেকচারগুলো আমি অলরেডি দিয়েছি সেগুলো তোমরা দেখা ভালোভাবে শুরু করো, এবং 1 সপ্তাহ আগে আমি তোমাদেরকে নোটিশ দেবো
যে কবে আমি সিটি নিতে যাচ্ছি। তো তোমরা সেভাবে প্রস্তুত থাকবে, আর তোমাদের যে রিসার্চের কাজ কথা বললাম সেগুলো তোমরা ঠিক মতো করতে থাকো, ঠিক আছে? আর নেক্সট দিন থেকে তোমরা 2টা 5-এর মধ্যেই সবাই জয়েন করে ফেলবে। ওয়েটিং এ থাকলেও আমি এট এ টাইম অ্যাডমিট অল করব, তারপর তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। পরবর্তীতে যে জয়েন করবে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। এবং আজকেও যারা মিস করেছো তারা মেইল করে আমার সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে কম্পেনসেট করতে হবে। তারা যদি অ্যাটেন্ডেন্স পেতে চাও, যে তোমরা যে দেরি করেছো এটাকে তোমাকে একটা হচ্ছে কম্পেনসেট করতে হবে, অর্থাৎ তোমাদেরকে আমি এক্সট্রা কিছু কাজ দেবো, সেই কাজটা তোমরা করবে, তার ভিত্তিতে তোমরা অ্যাটেন্ডেন্স পাবে। এবং সেটা হচ্ছে হলো তোমরা আমাকে মেইল করবে, আমার মেইলে সেখানে মেইল করে তোমরা আমার কাছে জেনে নেবে। ক্লিয়ার? নেক্সট ক্লাস থেকে তোমরা দেরি করবে না। আজকের মতো এখানেই। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, আর রিসার্চে যে ব্যাপারটা বললেন ওটা কি হ্যাঁ, শুধুমাত্র সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে? আমি সোশিওলজি পড়াচ্ছি, সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আমি দেখতে চাই। সোশিওলজিক্যাল আচ্ছা, অ্যাসপেক্টে তো কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই করা যায়, তাই না? তুমি ইঞ্জিনিয়ারিং বিষয়টাতেও, এই যে আমি তো টপিকস এনার্জি টেকনোলজিতেও শুধু ইঞ্জিনিয়ারদের না, এটা সবাই নিয়ে, আমি তো অলরেডি বলেছি যে সোশিওলজি সবগুলো নিয়ে কাজ করি। যেমন আমি সোলার এনার্জি নিয়ে কাজ করে আসলাম, আমি পুরোপুরি এই কোর্সগুলো আলতো ইউনিভার্সিটিতে করেছি এবং ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটিতেও করেছি, রাইট? সো এটা হতেই পারে, কিন্তু সেটার মানে সোশিওলজিক্যাল ইম্প্যাক্ট বিষয় কি, বা মার্কেট ওরিয়েন্টেশনটা কিরকম, কাস্টমার রিলেশনশিপটা কিরকম, বা এই বিষয়গুলো তোমাকে নিয়ে আসতে হবে। বা হচ্ছিল পিপলদের অপিনিয়নটা কিরকম একটা বিষয় তুমি করতে যাচ্ছ, ক্লিয়ার? সেটা এক্সাম্পল তো তোমাদেরকে দিয়ে দিলাম। বা এনার্জি এডুকেশনটা কিরকম হতে পারে, এনার্জি এডুকেশনের ক্ষেত্রে মনে করো যে রিনিউয়েবল এনার্জি হতে পারে, বা হচ্ছে এনার্জি ইনোভেশন নিয়ে সেই এডুকেশনটা কিরকম, সেটাটা হচ্ছে কোন লেভেলে আছে, সেটা আরো কিরকম হওয়া দরকার, স্টুডেন্টরা কিরকম নিচ্ছে, বিভিন্ন স্টাইলে হতে পারে, রাইট? বা হচ্ছে মনে করা যে একটা ইনফরমেশন টেকনোলজি, সেটার হচ্ছে মানে এটার ইম্প্যাক্টটা কি, এটা যে টিনেজাররা বা যারা ইউজ করতেছে এটার মধ্যে তাদের হচ্ছে পজিটিভ বা নেগেটিভ সাইডস কিগুলো কি আছে। বা তুমি মোবাইল টেকনোলজি বলে বা অ্যান্ড্রয়েড মোবাইলের ফোনের ব্যবহারের কথা বলো, পজিটিভ নেগেটিভ সাইড কি, এটা ইম্প্যাক্ট করছে কাদের পরে, কোনো একটা এজ গ্রুপ স্পেসিফিক নিয়ে নিলে সবসময় বিষয়টাকে কি করবে, স্পেসিফিক। বুঝতে পেরেছো? স্যার আপনাকে স্যার সাবমিটটা স্যার কিভাবে করব বা কখন করব? সরি, আপনাকে স্যার সাবমিটটা স্যার কিভাবে করব? হ্যাঁ, তো তোমরা অলরেডি এই নেক্সট সপ্তাহের আগেই তোমরা টপিক ঠিক করে নাও। এবং যদি কেউ টপিক্স এর আন্ডারে, এবং তোমরা স্পেসিফিক অবজেক্টিভস ঠিক করবে যে তোমরা এই টপিক্স এর আন্ডারে তুমি এই বিষয় দেখতে চাও, ক্লিয়ার? যে 2টা বা 3টা বিষয় তুমি দেখতে চাও, সেই বিষয়গুলোর আন্ডারে তোমার কিছু কোশ্চেন থাকবে। তো এটা তুমি আগে ঠিক করে ফেলো, কোশ্চেন ঠিক করে ফেলো। নেক্সট উইকে তোমরা হচ্ছে আমি তোমাদের নেক্সট উইকে ক্লাসের আগে তোমরা অ্যাটলিস্ট আমাদেরকে টপিক্স এবং হচ্ছে তোমাদের কি পয়েন্টস গুলো কি কি সেটা তোমরা লিখে দিতে পারো। আমি একটা তৈরি করে দেবো, সেখানে তোমরা সাবমিট করবে, তাহলে আমি দেখতে পারবো। তারপরে তোমরা ওখানে হচ্ছে রিসাবমিটে তোমার, সরি বলো। স্যার এটা কি ইন্ডিভিজুয়াল নাকি কোনো গ্রুপ আকারে হবে? এটা গ্রুপ দিলে সমস্যা আছে, ইন্ডিভিজুয়াল দিলে সুবিধা আছে। কিরকম, গ্রুপে হলে অনেক সময় কাজটা ঠিক মতো হয় না, এবং হচ্ছে কেউ রেসপন্সিবল বেশি হয়, কেউ রেসপন্সিবল হয়। তো এখন তুমি যদি গ্রুপ করো 2 থেকে 3 জন, তার বেশি নয়। এবং সেই গ্রুপের হচ্ছিল কেউ কাজ করুক না করুক, তোমাকে জব দিয়ে করতে হবে, ক্লিয়ার? তো 3 জন তোমরা যদি গ্রুপ করতে চাও তাহলে 3 জন করে গ্রুপ, এবং 3 জনকে কমিটি থাকতে হবে, কেউ কাজ না করুক তোমাকে কাজ করতে হবে। এবং যে কাজ করে তুমি মেনশন করবে সে কাজ করেনি, তাকে আমি ওই তার যেভাবে দেখা দরকার আমি সেভাবে তাকে ট্রিট করবো, রাইট? তুমি তাহলে গ্রুপ করতে চাইলে 3 জন করে গ্রুপ করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের স্কোপ দেবো। আর যদি কেউ ইন্ডিভিজুয়ালি ভালো হবে। হ্যাঁ, আর যদি কাউকে যদি না পাও তাহলে তুমি একাই করতে পারো, ইটস আপ টু ইউ। আর যেহেতু এটা খুব বেশি ধরনের বড় ধরনের কাজ না, তাই না, সিম্পল কাজ, এবং তোমাদেরকে আমি পন্থাগুলো সহজ পন্থা বলেই দিয়েছি, যে তৈরি করে তুমি গুগল ফর্মসে দিয়ে দিলে হয়ে গেলো। বা তুমি এলাকায় কাজ করতে গেলে 100টা কোশ্চেন প্রেজেন্ট করলে 100 জন লোকের সঙ্গে তুমি দেখা করলে 1 মাস ধরে, বা 10-15 দিনের মধ্যে, একদিনই তো কত লোকের সঙ্গে দেখা করা যায়। বা তুমি তোমার ফ্রেন্ড বা ছোট ভাইদেরকে বলে যায় এটা একটু ওই অমুক বাসায় গিয়ে পূরণ করে নিয়ে আয়, ওটা চাটা খাওয়াই দিলাম, দেখবে যে হয়ে গেছে। বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের মতো এখানেই। আর কোনো বক্তব্য, তোমাদের কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। স্যার আমাদের যে গতকালকে গুগল ফর্মে একটা কোশ্চেন ছিল যে সিভিল ইঞ্জিনিয়ারিং দের স্যার সোশিওলজি জানাটা কেন প্রয়োজন স্যার, এটা সম্বন্ধে সংক্ষেপে স্যার একটু যদি বলতেন কি কি পয়েন্ট গুলো আসতে পারে স্যার এখানে, নরমালি একটু সংক্ষেপে যদি বলতেন আর কি। এটা তো আমি এখন বলবো কি কি পয়েন্ট গুলো আসতে পারে আসলে। তোমাদের তো আলোচনার সময় অলরেডি শেষ হয়ে গেছে, তাই না? গতকাল রাত্রে লাস্ট টাইম ছিল,
সবাই অ্যান্সার করেছো? জি স্যার হ্যাঁ, জি দুই স্যার একজন অ্যানসার বাকি থাকলে, আপনি একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ দুই আপনি একজন স্যার বাকি বলে দিলে থাকলে ভালো তারা হতো। করতে পারো। মোটামুটি স্যার আমি তোমাদের ফাইন্ডিংস গুলো আগে দেখি, বুঝতে পেরেছো? তোমার কি লিখেছো সেটা তো আগে দেখতে হবে, তাই না? তো সে ফাইন্ডিংস গুলো আমি আগে দেখি সবগুলো কে কি লিখেছে, তারপরে আমি তোমাদের কোনো এক সময় যখন আমার দেখা শেষ হয়ে যাবে কোনো এক সময় তোমাদেরকে আমি আবার বলবো। ক্লিয়ার? তোমরা আমাকে 2-1 সপ্তাহ পরে মনে করে দিও, আমার মনে থাকবে হোপফুলি। ঠিক আছে? স্যার এই রিসার্চের টপিকটা কি যার যার ইচ্ছা মতো? এটা হচ্ছে তোমরা চয়েস, তোমাদের পার্সোনাল চয়েস বা তোমাদের গ্রুপ চয়েস। তোমরা যদি 3 জনে একটা করে গ্রুপ হও সেটা তোমরা ঠিক করে ফেলো, কিন্তু এটা পেন্ডিং করে রাখবে না। আর যদি মনে করো যে না, গ্রুপের চিন্তা ভাবনা, যেহেতু কাজ খুব সামান্য কাজ, নিজেই করলে নিজেই একটা চিন্তা ভাবনা করো টপিক কি হতে পারে, সেই টপিক একটা নিয়ে তুমি রিসার্চ ওই কোশ্চেন তৈরি করো বা টপিক আন্ডার অবজেক্টিভস গুলো লিখে ফেলে আমাকে জানাও যে তোমরা করে ফেলেছো। তারপর আমি একটা ফর্ম বা সাইট ক্রিয়েট করবো, সেখানে তোমরা হচ্ছে সাবমিট করে তোমাকে রিফাইন করবো আর কি। ক্লিয়ার? বা তোমরা হচ্ছিল যে গুগল ডক্স শেয়ার করতে পারো, সেই ডক্স এর মধ্যে তোমরা তোমাদের কোশ্চেনিয়ার দিয়ে বা এগুলো কি করছো সেটাকে করলে আমি কারেকশন কিছু করা থাকলে করলাম বা দেখলাম এটা গ্ল্যান্স, বা তোমরা ফাইনালাইজ করবে। সো লিংকের মাধ্যমে থাকলে নতুন করে আর ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না। 180107 সে নতুন করে ঢুকলো, কেবল অ্যাডমিশন চাচ্ছে, দিলাম। বুঝতে পেরেছো? স্যার আজকের পড়াটা শিফারের বইয়ের স্যার কোন অধ্যায় স্যার? রিচার্ড টি শেফারের বই আজকে সম্পূর্ণ পড়াটি নেই। আজকে পড়াটা আমি তোমাদেরকে এই জন্য বেশ কিছু টেক্সট দিয়েছি। এখন তোমরা হচ্ছে অনার্স লেভেলের স্টুডেন্ট, শুধু একটাই বই পড়লে তোমাদের চলবে না, এটা পড়বে স্কুলের স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টদেরকেও কয়েকটা বই মিলে পড়তে হয়। সো তোমাদেরকে এই জন্য আমি বেশ কয়েকটা বইয়ের নাম দিয়েছি, যেগুলো বই দেখলে তোমরা পেয়ে যাবে। রিচার্ড টি শেফারের বইয়ে কিছু বিষয় আলোচনা আছে, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা নেই। তো তোমাদেরকে আমি যে টেক্সটগুলো দিয়েছি, গিডেন্সের বইও কিছু পাবে। রিচার্ড টি শেফারের বইয়ে এথিক্স আর কয়টা যে সায়েন্টিফিক মেথডের স্টেপস গুলো বললাম সেগুলো পাবে। আর আরো বেশ কিছু ইংলিশ বই আছে, সেগুলোতে তোমরা গুগলে সার্চ দিলে পাবে, বা গুগলে তুমি পয়েন্টস লিখে সার্চ দিলে পাবে যে কথাগুলো আমি পড়েছি, বা উইকিপিডিয়াতেও পাবে। আর নচেত যে বাংলা বইগুলোর কথা বলেছি সেই বাংলা বইগুলো সার্চ করলেও পাবে। আর তোমাদের তো এই আজকের রেকর্ডটা, লেকচার তো রেকর্ড হয়েছে, কতগুলো শুনে শুনে তোমরা সার্চ করে দেখে নেবে। ঠিক আছে? কারণ এখন হচ্ছিল বিভিন্ন রকম তাত্ত্বিক বিভিন্ন রকম বই, একটা বইয়ের মধ্যে সবগুলো সন্নিবেশ সাধারণত হয় না। আর অনার্স এগুলো লেভেলে বা মাস্টার্স লেভেলে এগুলো অনেকগুলো বই দেখেই পড়তে হয়। তো তোমার জন্য একটু এটা বুঝতে হবে আর কি। ঠিক আছে? Do you have any other questions? তাহলে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট উইকে আবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম